সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়নের নতুন অগ্রগতি। এদিকে জাতীয় সংসদের হুইপ হলেন যারা। অপরদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় তেল ও গ্যাসের দামে বড় উল্লম্ফন। আরও থাকছে মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সরকারি কর্মচারীদের প্রতীক্ষিত নবম পে স্কেলের বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানান তিনি জানান, কর্মচারীরা পে স্কেল পাবেন, কিন্তু নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। তবে বৈঠকে পে স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি। সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। বৈঠক শেষে প্রতিমন্ত্রী তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং তা বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান এম এ হান্নান। প্রতিমন্ত্রীর বক্তব্যের বরাতে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন, তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ জন নিয়ে বেতন কমিশন গঠিত হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়। এদিকে নবম পে স্কেল কার্যকরের দাবিতে সময়সীমা বেঁধে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না এলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। গত ২০ ফেব্রুয়ারি সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান এবং মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারিস আলীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোগত বৈষম্য নিরসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পে স্কেল প্রণয়নের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে আরও উল্লেখ করেন, ২০১৫ সালে প্রণীত অষ্টম পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হন। এরপর বিভিন্ন সময়ে সামরিকপত্র, আলোচনা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট মহলে উপস্থাপন করা হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গত ১ দশকের বেশি সময় ধরে নতুন পে স্কেল না হওয়ায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপ বেড়েছে। সংগঠনের নেতাদের দাবি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে ৬ সদস্যের একটি পরিবারের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে। তারা মতে, বাস্তব বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন জরুরি। এদিকে জাতীয় সংসদের হুইপ হলেন যারা। ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ হিসেবে বরগুনা ২ বেতাগী বামনা পাথরঘাটা আসনের সংসদ সদস্য নুরুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ পদে নিযুক্ত করা হয়েছে। নিযুক্তির প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মৌলার স্বাক্ষরে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দ্য বাংলাদেশ হুইপস অর্ডার 1972 PO 64 অফ 1972 এর আর্টিকেল 3 অফ 1 এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের নিযুক্ত করেছেন। এই পদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংসদের কার্যক্রমে হুইপরা দলের সদস্যদের মধ্যে সমন্বয় ও বিধানসভার কার্যকারিতা নিশ্চিত করবেন। নবনিযুক্ত হুইপরা হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গৌস, খুলনা ৩ আসনের সংসদ সদস্য
সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান হয়েছেন। চিফ হুইপ ও হুইপদের মূল দায়িত্ব সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, আইন প্রণয়ন ও ভোটে দলের অবস্থান কার্যকরভাবে বজায় রাখা এবং সংসদীয় কার্যক্রমের শৃঙ্খলা রক্ষা করা। এছাড়া হুইপরা প্রয়োজন অনুযায়ী সদস্যদের নির্দেশনা প্রদান এবং দলীয় নীতিমালা অনুসরণ নিশ্চিত করবেন। নুরুল ইসলাম চিফ হুইপ হিসেবে দলের অভ্যন্তরীণ সমন্বয় এবং জাতীয় সংসদে দলের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন হুইপদের নিযুক্তি দলের স্থিতিশীলতা, কার্যকর নেতৃত্ব এবং সংসদীয় কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করবে। এর মাধ্যমে সংসদের কার্যক্রম আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, হুইপদের দক্ষতা ও অভিজ্ঞতা দলের নীতি প্রণয়ন ও ভোটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হুইপরা সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় সাধন, উপস্থিতি নিশ্চিতকরণ এবং দলীয় নীতি সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন। নির্বাচিত হুইপদের এই পদে নিযুক্তি দেশের সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে দলীয় একতা এবং সংসদীয় কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি পাবে। অপরদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় তেল ও গ্যাসের দামে বড় উল্লম্ফন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জবাবে ইরান একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে গেছে। সোমবার বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি রপ্তানিকারক কাতার এনার্জি তাদের স্থাপনায় সামরিক হামলার পর উৎপাদন বন্ধ ঘোষণা করলে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় 50% পর্যন্ত বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম সোমবার 10% বেড়ে ব্যারেল প্রতি $82 বেশি ছুঁয়ে যায়। সপ্তাহান্তে হরমুজ প্রণালীর কাছে অন্তত 3টি জাহাজে হামলার পর এ দাম বৃদ্ধি পায়। ইরান সতর্ক করে জানিয়েছে, দেশের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যেন কোনো জাহাজ চলাচল না করে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ প্রায় 1% কমে লেনদেন শুরু করে। ন্যাসড্যাক ও S&P 500 সূচকও নিম্নমুখী ছিল। লন্ডনে FTSE 100 সূচক 1% কমে যায়। মধ্যপ্রাচ্যের আকাশপথে বিঘ্নের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের মালিকানাধীন কোম্পানির শেয়ার বড় পতনের মুখে পড়ে। বার্কলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও HSBCর মতো ব্যাংকগুলোর শেয়ার দরও কমে যায়। জ্বালানির দাম দীর্ঘ সময় বাড়তে থাকলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এবং এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিকল্পনা স্থগিত করতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। ইউরোপের প্রধান শেয়ার বাজারগুলোতে আরও বড় পতন দেখা গেছে। ফ্রান্সের CAC 40 সূচক 1.8% এবং জার্মানির ড্যাক্স সূচক দুপুরের দিকে 2.1% পর্যন্ত কমে যায়। এদিকে অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম 2% বেড়ে আউন্স প্রতি $5,388 পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত কাতার এনার্জি জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ড্রোন রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত তাদের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করলে তারা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী দোহার দক্ষিণে মেসাইদ এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্কেও ড্রোন হামলা চালানো হয়। এদিকে প্রতিবেশী সৌদি আরবের ড্রোন হামলার পর উপকূলীয় রাস তানুরায় অবস্থিত আরামকর প্রধান তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। হরমুজ প্রণালীর প্রবেশমুখে আন্তর্জাতিক নৌ পরিবহন প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে, 2টি জাহাজে হামলা হয়েছে এবং একটি তৃতীয় জাহাজের খুব কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। প্রাথমিক উল্লঙ্ঘনের পর ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি $79 নেমে আসে। যুক্তরাষ্ট্রের লেনদেন হওয়া তেলের দাম প্রায় 7.6% বেড়ে $72.20 দাঁড়ায়। MST মার্কিট জ্বালানি গবেষণা প্রধান সাউল কেভনিক বিবিসিকে বলেন, বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েনি। এখনও পর্যন্ত কোনো পক্ষই তেল পরিবহন ও উৎপাদন পরিকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করেনি, এ নিয়ে কিছুটা স্বচ্ছতা রয়েছে। তিনি যোগ করেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুরু হওয়ার লক্ষণ দেখলেই তেলের দাম আবার কমতে পারে। আরও থাকছে, মধ্যপ্রাচ্যের সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার, পররাষ্ট্রমন্ত্রী।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। সোমবার 2 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। খলিলুর রহমান বলেন, বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। ওই অঞ্চলে অবস্থানরত আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তিনি বলেন, আমাদের নাগরিকরা কাঁটাতারের এপাশে বা ওপাশে যে পাশেই হোক ক্ষতিগ্রস্ত হলে আমরা তাদের পাশে থাকব। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ হল আমাদের জনগণ। সংকটের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে টেলিফোন পেয়েছেন। তিনি বলেন, আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং তারা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশি যেন সংঘাতের শিকার না হন। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। তিনি পুনরাবৃত্ত করেন, যুদ্ধ বা সংঘাত কখনোই সমাধান বয়ে আনে না। সংলাপ ও দ্বীপনীতির মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকা পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় আলোচনা ইতিমধ্যে হয়েছে এবং আকাশপথ স্বাভাবিক হলে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং এর প্রভাব, বিশেষত বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা পর্যালোচনায় এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, যিনি পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন, উপস্থিত ছিলেন। এছাড়া শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বহির্গমন কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বৈঠকে উপস্থিত ছিলেন।